আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজ আমি হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি অধ্যায় নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি নতুন অধ্যায়, একটি নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, সারা বাংলাদেশে আনাচে কানাচে যে যেখানে থেকে আমার লাইভ ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। উপস্থাপনায় সেলিনা খাতুন, সহকারী শিক্ষক, নূর কাজী হালিমিয়া মহিলা মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম। সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় ষষ্ঠ, বাংলাদেশের জলবায়ু, পাঠ ১। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বই খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে লাইভ ক্লাসটি দেখো, শেষ পর্যন্ত থাকবে আমার সাথে, এই আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে চারটি চিত্র আছে, তোমরা লক্ষ্য করো যে চারটি চিত্র আছে। চিত্র ১, চিত্র ১-এ দেখা যাচ্ছে নদী ভাঙন। ওটা কিসের ছবি? নদী ভাঙন। তারপরে দ্বিতীয় চিত্র দেখো, হিমালয় পর্বতে বরফ গলছে। এখানে দেখো যে তৃতীয় চিত্রে ঝড়ের চিত্র দেখা যাচ্ছে, সমুদ্রের পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে এবং ঝড়ে সৃষ্টি করার জন্য কি হচ্ছে, উত্তাল হয়ে আছে। এখানে ৪ নম্বর চিত্রে দেখো যে আকাশ মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চিত্র ১ দিয়ে কোন দেশের নদী ভাঙন বোঝানো হয়েছে? তোমরা নিশ্চয় জানো যে আমাদের বাংলাদেশে এই নদী ভাঙন চিত্র বোঝানো হয়েছে। চিত্রসমূহের প্রকৃতি এমন আচরণ হওয়ার কারণ কি? এরকম আচরণ হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হবে কি? বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। তোমরা পাঠ শিরোনাম খাতায় লিখে নাও। এই পাঠে তোমরা যা যা শিখবে তা হলো: ১. আবহাওয়া ও জলবায়ুর উপাদান বর্ণনা করতে পারবে। ২. বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। ৩. বাংলাদেশের মৌসুমী বায়ুর প্রভাব বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো এখানে কি হচ্ছে, সূর্যের আলো তাপ হয়ে কি করছে, নিচে দেখো যে সূর্যের তাপে পানি বাষ্প হয়ে উপরে উড়ে যাচ্ছে তাপমাত্রা। জলবায়ুর উপাদান দেখো, সূর্যের তাপ, তারপরে দেখো যে পানি ভর্তি গ্লাস, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি বায়ুর চাপ, তৃতীয় নাম্বার হচ্ছে কি বাতাসের আর্দ্রতা, ৪ নাম্বার বৃষ্টিপাতের পরিমাণ। এগুলো হচ্ছে কি আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদান ৪টি, কি কি? সূর্যের তাপ, বায়ুর চাপ, বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ।
এগুলো হচ্ছে কি আবহাওয়া উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী, আবহাওয়ার উপাদানগুলো দেখো: সূর্যের তাপ, বায়ুর চাপ, বাতাসের আর্দ্রতা এবং বৃষ্টিপাতের পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এখন একটি একক কাজ দিই, সেই কাজটি তোমরা খাতায় লিখে নাও। একক কাজটি হলো উপরোক্ত 4টি উপাদান ছাড়াও বিভিন্ন স্থানে আবহাওয়ার তারতম্য ঘটায় আরও কোন ধরনের কারণ আছে? তোমরা তোমাদের খাতায় লিখে নাও এবং খাতায় লিখে অনুশীলন করবে। নিশ্চয় তোমরা খাতায় একক কাজটি লিখেছ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো সূর্যের তাপ, প্রখর তাপে কি হচ্ছে? রোদ কি করছে? ঝলমল করছে। প্রাকৃতিক দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ সমারোহে সোনালী রৌদ্র। তারপরে দেখো বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এগুলো হচ্ছে কি প্রকৃতির উপাদান। ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক অবস্থা, এগুলো হচ্ছে কি জলবায়ু উপাদান। আবহাওয়ার অন্যান্য উপাদান: 1 নম্বর হচ্ছে রোদ, 2 নম্বর বৃষ্টি, 3 নম্বর ঝড়। এগুলো হচ্ছে কি আবহাওয়ার অন্যান্য উপাদান। শিক্ষার্থীরা, তোমাদের আরও একটি কাজ দিই, সেই কাজটি তোমরা খাতায় লিখে নাও। কাজটি হলো বাংলাদেশের ভূপ্রকৃতি ও অবস্থান চিন্তা করে জলবায়ুর প্রকৃতি কেমন তা সর্বোচ্চ 5টি বাক্যে লিখে ব্যাখ্যা করো। নিশ্চয় তোমরা তোমাদের খাতায় কাজটি লিখেছ। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো তোমরা এখানে একটি কি দেখা যাচ্ছে? ভূগোলকের একটি চিত্র দেখা যাচ্ছে, পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মানচিত্র যেগুলা তোমরা নিশ্চয় জানো যে নিরক্ষরেখা এবং দ্রাঘিমারেখা দেখতে পাচ্ছ, নিরক্ষরেখায় অবস্থিত। বাংলাদেশ হচ্ছে নিরক্ষরেখায় অবস্থিত এবং উত্তর মেরুতে অবস্থিত। কোন দেশের অবস্থান অক্ষাংশ দ্রাঘিমাংশে ভেদে আবহাওয়া পার্থক্য হয়ে থাকে? বাংলাদেশের। জলবায়ু প্রকৃতি নির্ণয়ের উপাদান, এগুলো হচ্ছে কি জলবায়ু নির্ণয়ের উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 4টি ছবি। ছবিগুলো দেখো যে সমুদ্র থেকে দূরত্ব, তারপরে দেখো সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত। জলবায়ু প্রকৃতি নির্ণয়ের উপাদান, এগুলো হচ্ছে কি জলবায়ু প্রকৃতি নির্ণয়ের উপাদান। সমুদ্র থেকে দূরত্ব, তারপরে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, এগুলো জলবায়ু প্রকৃতি নির্ণয়ের উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, মাটির গঠন,
বনভূমির পরিমাণ। আমাদের বাংলাদেশে যে পরিমাণ ভূমির দরকার সে পরিমাণ কিন্তু আমাদের বাংলাদেশে নেই। আমাদের প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম, মাত্র 25% বনভূমির পরিমাণ। বনভূমির অবস্থান এগুলো হচ্ছে কি জলবায়ু প্রকৃতির নির্ণয়ে উপাদান। জলবায়ু প্রকৃতি নির্ণয়ের উপাদান: অক্ষাংশ ও দ্রাঘিমাংশে দেশের অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির পরিমাণ এবং বনভূমির অবস্থান। এগুলো হচ্ছে কি জলবায়ু প্রকৃতি নির্ণয়ের উপাদান। বাংলাদেশের জলবায়ু প্রকৃতি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখছো যে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের নাতিশীতোষ্ণ অঞ্চলে, বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চল, না অতি শীত না অতি গরম, এই অবস্থায় আমাদের বাংলাদেশের জলবায়ু প্রকৃতি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে বাংলাদেশের সমুদ্র নিকটবর্তী অবস্থিত। বাংলাদেশ হচ্ছে কি সমুদ্র নিকটবর্তী স্থানে অবস্থিত। তারপরে দেখো যে শীতকাল প্রচুর শীতকাল। তারপরে গ্রীষ্মকাল, চারিদিক মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, খরা। তারপরে দেখো যে বর্ষাকাল অতি বৃষ্টি। এগুলো হচ্ছে কি বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য। বাংলাদেশের শীত বা গরম কোনোটাই তীব্র নয়। বাংলাদেশের জলবায়ু শীত বা গরম কোনোটাই তীব্র নয়, নাতিশীতোষ্ণ অঞ্চল। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য: জলবায়ুর বৈশিষ্ট্য হলো নাতিশীতোষ্ণ 1, 2 মৌসুমী বায়ুর প্রভাব, 3 মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। এগুলো হচ্ছে কি বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের একটি দলগত কাজ দিয়েছে। এই দলগত কাজটি তোমরা খাতায় লিখে নাও। দলগত কাজটি হলো বাংলাদেশের আবহাওয়ার নেতিবাচক প্রভাব থেকে ইতিবাচক প্রভাব অনেক বেশি। উত্তরটি যথার্থ মূল্যায়ন করো। শিক্ষার্থীরা তোমরা তোমাদের খাতায় দলগত কাজটি লিখে অনুশীলন করবে। বাংলাদেশের মৌসুমী বায়ুর প্রতিকূল প্রভাব সমূহ। এখন আমরা দেখব যে বাংলাদেশের মৌসুমী বায়ুর প্রতিকূল প্রভাব সমূহ। এখানে দেখো যে ঝড়, ঘূর্ণিঝড়, তারপরে অতিরিক্ত বৃষ্টিপাত, খরা, এগুলো হচ্ছে কি বাংলাদেশের অতিবৃষ্টি। এগুলো হলো কি বাংলাদেশের প্রতিকূল মৌসুমী বায়ুর প্রভাবের প্রতিকূল প্রভাব সমূহ। কালবৈশাখী ঝড়, তারপরে সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড়, এগুলো আমাদের প্রায় হয়ে থাকে বাংলাদেশে। সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস হয়ে থাকে। তারপরে মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। এগুলো আমাদের বাংলাদেশের মৌসুমী বায়ুর প্রতিকূল প্রভাব সমূহ। আমরা আরও দেখব বাংলাদেশের মৌসুমী বায়ুর প্রতিকূল প্রভাব সমূহ: বন্যা, খরা, নদী ভাঙন, টর্নেডো। এগুলো হচ্ছে কি বাংলাদেশের মৌসুমী বায়ুর প্রতিকূল প্রভাব সমূহ। প্রিয় শিক্ষার্থী, আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে। তারপরে দেখো সবচেয়ে কম বৃষ্টিপাত হয় রাজশাহী, পাবনা, নাটোর ও কুষ্টিয়ায়। বাংলাদেশের এই
অঞ্চলগুলোতে কখনো বেশি বৃষ্টিপাত হয়, আবার কখনো এখানে বেশি বৃষ্টিপাত হয় না, কম বৃষ্টিপাত হয়। বাংলাদেশের মৌসুমী বায়ুর অনুকূল প্রভাবসমূহ। এতক্ষণ আমরা বাংলাদেশের মৌসুমী জলবায়ুর প্রতিকূল প্রভাবসমূহ দেখলাম, জানলাম। এখন আমরা বাংলাদেশের মৌসুমী বায়ুর অনুকূল প্রভাবসমূহ দেখব। কি কি অনুকূল প্রভাবসমূহ? সুজলা, এখানে হচ্ছে প্রথম চিত্র দেখছো যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। শস্য খেতে ভরা, সুজলা সুফলা, তারপরে সবুজ শ্যামলা আমাদের এই বাংলাদেশে অনুকূল প্রভাব সমূহ। সবুজ এই বাংলাদেশে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ নিয়ে আমরা কি করি? গর্ববোধ করি। এমন দেশটি তুমি কোথাও পাবে না, সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থী, তখন আমরা আজকে যে পাঠ নিয়ে আলোচনা করলাম, সেই পাঠে তোমরা কতটুকু মনোযোগী ছিলে এবং জানতে পেরেছ, তার উপর ভিত্তি করে আমি তোমাদের ছোট ছোট প্রশ্ন মাধ্যমে মূল্যায়ন করব। মূল্যায়ন: আবহাওয়াগত বছর পরকে জলবায়ু বলা হয়। নিশ্চয় তোমরা পারবে শিক্ষার্থীরা। তারপরে দেখো, শীতকালে বাংলাদেশকে সাইবেরিয়ার হিমপ্রবাহ থেকে রক্ষা করে কোন পর্বতমালা? নিশ্চয় জানো তোমরা, হিমালয় পর্বতমালা। তারপরে দেখো যে বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন কেন? নিশ্চয়ই পারবে তোমরা। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের যে আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে তোমাদের একটি বাড়ির কাজ দিই। সেই বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নাও। এই বাড়ির কাজটি হলো, বাংলাদেশের সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতে অধিক বৃষ্টিপাত এবং রাজশাহী, পাবনা, নাটোর জেলায় কম বৃষ্টিপাতের কারণ সর্বোচ্চ 10টি বাক্যে লিখে যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা তোমাদের স্ব বিষয় শিক্ষককে তোমাদের বাড়ির কাজটি দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থী, শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আগামীতে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়ালেখা নিয়মিত চালিয়ে যাবে। ধন্যবাদ।